जन्म 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 साथ चलना কেন? তোমার এই গায়ের গন্ধটা, আমার হার্টবিট ওঠা নামার শব্দটা না আমার খুব ভালো লাগছে। এত ভালো লাগছে যেটা তোমায় বলে বোঝাতে পারবো না। তাই বলে এভাবে দাঁড়িয়ে থাকবি? হুম। বলে আরো শক্ত করে জড়িয়ে ধরল। হঠাৎ কি মনে করে যেন নিজে থেকেই ছেড়ে দিয়ে আমার দিকে কিছু সময় তাকিয়ে থাকলো। তারপর বলল, তোমার শার্টটা খোলো তো। কি? বলছি তোমার গায়ের শার্টটা খোলো। কিন্তু কেন? তোমার শার্টের উপর দিয়ে তোমার গায়ের গন্ধটা এত ভালো লাগছে, তাহলে খালি গায়ে নিশ্চয় এর থেকে অনেক বেশি ভালো লাগবে। তুমি শার্ট খোলো, খালি গায়ের গন্ধ নিব। তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি শরীর খারাপ করেছে? আমার শরীর মাথা সব ঠিক আছে, তুমি শার্ট খোলো তো। সিসি নাসু, তুই জানিস তুই কি বলছিস? একটা ছেলেকে তার গায়ের শার্ট খুলতে বলছিস, তাও আবার তার গায়ের গন্ধ নিবি বলে? লোকে শুনলে কি বলবে? আমি আমার বিয়ে করা ভাইকে শার্ট খুলতে বলেছি, তাতে লোকের কি শুনি? তুমি এত বাহানা না করে খোলো। বিয়ে করা ভাই? বিয়ে করা বর হয় শুনেছি, কিন্তু বিয়ে করা ভাই হয় এ জীবনে শুনিনি। আমি তোর বিয়ে করা ভাই, এসবের মানে কি? তুমি তো বলেছিলে তুমি আমায় নিজের বোনের মতো দেখো। আমার মতো 2 আঙ্গুলের পিচ্ছিকে কখনো নিজের বউ হিসেবে মানতে পারবে না। কিন্তু বিয়ে তো আমাদের হয়ে গেছে। যেহেতু আমাদের বিয়ে হয়ে গেছে আর এখন তুমি আমায় তোমার নিজের বোনের মতো দেখো, তাই তোমার বিয়ে করা বোন আর তুমি আমার বিয়ে করা ভাই। এখন এত কথা না বলে শার্ট খোলো। কি ড্রামাস মেয়ে রে বাবা! রাগের মাথায় না হয়ে বলেছিলাম ওকে বোনের মতো দেখি, তাই বলে সত্যি সত্যি বোনের মতো দেখি নাকি? ছোটবেলা থেকেই জানি ও আমার বউ হবে, কিন্তু এত তাড়াতাড়ি বিয়েটা মানতে পারতেছি না। তাই রেগে গিয়ে কয়েকটা কথা বলে ফেলেছিলাম, আর ফাজিল মেয়েটা এখন পর্যন্ত তার জন্য এইভাবে অপমান করে। কি ভাবছো এত? শার্ট খুলো না, না হলে আমায় দাও, আমি খুলে দিচ্ছি। বলেই আমার শার্টে হাত দিতে গেল। আমি তাড়াতাড়ি সরে গেলাম। মেয়েটি দেখছি আমার ইজ্জতের 12টা বাজিয়ে ছাড়বে। নাসু, মা তোকে ডাকছে। কেন? জানি না, তুই গিয়ে দেখ। ওকে। আল্লাহ বাঁচাইছে, ভাগ্য ভালো মা ডেকেছিল, না হলে আজ আমার মান সম্মান সব যেত। যেভাবে শার্ট খোলার জেদ ধরেছিল, তাতে মা না ডাকলে এমন নিশ্চিত যেভাবেই হোক আমার শার্ট খুলে ছাড়তো। মেয়েটার মাথায় এতটুকু বুদ্ধি নেই, ওকে নিয়ে সারা জীবন থাকবো কিভাবে? এসব ভাবতে ভাবতে নিজের রুমে চলে গেলাম। বিছানায় শুধেই ঘুম চলে গেল। সন্ধ্যায় ঘুম ভাঙলে বাবা আর আমি একসাথে মসজিদে গেলাম নামাজ পড়তে। নামাজ পড়লে মনের মধ্যে আলাদা একটা শান্তি পাওয়া যায়। তাই সবসময় 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করি। শুধু আমি না, আমার পরিবারের সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে। নামাজ পড়ে বাড়ি ফিরে আমি আর বাবা ড্রয়িং রুমে সোফায় বসলাম। মা, সেনহা আর নাসু আমাদের বিপরীত পাশে সোফায় কাগজ কলম নিয়ে কি যেন করছে। মা, তোমরা কাগজ কলম নিয়ে কি আলোচনা করছো? স্নেহার বিয়ের তো আর বেশি দিন বাকি নেই, কোনো কিছু কেনাকাটাও করা হয়নি। ভাবছি কাল থেকে সব কেনাকাটা শুরু করে দিব, তাই সব কিছু লিস্ট করছি। ও ভালো করেছো। শোনো রতন, আর বাড়ির কাজের লোকদের জন্য জামা কাপড় কিনো। ও তোমাকে বলতে হবে না, ওদের লিস্টটা আগেই করেছি, এখন আমাদেরটা করছি। ভালো করেছো। বলে বাবা তার রুমে গেল। তারপর অনেকগুলো ফাইল নিয়ে আবার ফিরে এলো। মা সেটা দেখে বলল, কি ব্যাপার, এখন আবার ফাইল নিয়ে বসলে যে? বিয়ের সময় তো অফিসে যেতে পারবো না, তাই যতটুকু সম্ভব কাজ এগিয়ে রাখি, না হলে আবার সমস্যা হবে। ও বলে আবার লিস্ট করায় মন দিল। মেঘ, বাবা। আমায় একটু হেল্প করে তো। কি হেল্প বাবা? এই ফাইলের হিসাবগুলো ভালো করে মিলে নে তো। ঠিক আছে দাও। বলে বাবার কাছ থেকে ফাইলটা নিলাম। অনেকগুলো ফাইল, এর ভিতর হিসাব দেখতে দেখতে কখন যে রাত 10টা বেজে গেছে খেয়ালই করিনি। মারা এখনও লিস্ট করছে। আল্লাহ গো, লিস্ট করতে যদি 3 ঘন্টা লাগে তাহলে এগুলো কিনতে কত সময় লাগবে? ভাবতে আমার মাথা কেমন যেন ঘুরছে। এদের লিস্ট করা দেখে মনে হচ্ছে আজ সারা রাত ধরে এইভাবে বসে লিস্ট করা তৈরি করবে। এরা পারেও বটে। এদিকে আমার খিদেও পেয়েছে। মাকে বলতে যাব, তখনই বাবা বলল, কি ব্যাপার, সারা রাত ধরে এই লিস্টটি তৈরি করবা নাকি আমাদের খেতে দেবা? হয়ে গেছে, আর একটু। আরও কিছু সময় বসে থাকার পর মা বলল, হয়ে গেছে, তোমরা হাত মুখ ধুয়ে টেবিলে বসো, আমি রতনকে খাবার দিতে বলছি।
এত তাড়াতাড়ি হয়ে গেল মা, আর একটু সময় নিতে। শোনো, মেয়েদের বিয়েতে অনেক কিছু লাগে বুঝলি, সব তো মনেও থাকে না, তাই লিস্ট করার সময় একটু সময় লাগে। বুঝলাম, এবার খেতে দাও। দিচ্ছি। তারপর সবাই মিলে রাতের খাবার খেয়ে যে যার রুমে চলে গেল। আমিও আমার রুমে এসে ঘুমিয়ে বললাম। হঠাৎ মাঝরাতে বুকের ওপর ভারী কিছু একটা অনুভব করলাম। আমি রাতে কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমাই, কিন্তু কোলবালিশ তো এত ভারী হওয়ার কথা না। তাছাড়া মনে হচ্ছে বুকের ওপর লম্বা সুতার মতো কিছু একটা আছে। বুকের ওপর কি আছে সেটা দেখার জন্য আস্তে আস্তে চোখ খুললাম, কিন্তু এ কি, আমার রুমের লাইট কে জ্বালালো? আমি তো রাতে লাইট অফ করে ঘুমিয়েছিলাম। তাহলে আমার রুমে কেউ এসেছিল, কিন্তু কি এসেছিল? জন্যই তো হঠাৎ সামনের দিকে তাকাতেই দেখলাম আমার বুকের ওপর কেউ মাথা দিয়ে শুয়ে আছে। লম্বা লম্বা চুলগুলো আমার বুকের ওপর ছড়িয়ে আছে, মুখটাও দেখা যাচ্ছে না। ভূত নয় তো? হয় আল্লাহ, আমার ঘরে ভূত কোথা থেকে আসলো? ভয়ে কোনো রকমের চোখটা বন্ধ করে ভূত বলে দিলাম একটা চিৎকার। আমার চিৎকার শুনে ভূতটা আমার বুকের উপর থেকে মাথা সরাতেই আমি উঠে বসে ভূত ভূত করে চিল্লাতে লাগলাম, আর ভূতটা আমায় জড়িয়ে ধরে কান্না শুরু করতে লাগলো। এটা কি হলো? ভূত কি আমার চিল্লানি শুনে ভয় পেল নাকি? দূর, ভূত আবার ভয় পায় নাকি? কিন্তু কান্না করছে কেন? আর ভূতের কণ্ঠটা নাশুর কণ্ঠের মতো লাগছে কেন? এটা নাশু নয় তো? আমি তাড়াতাড়ি ওর মাথাটা উঁচু করে ধরলাম দেখার জন্য। এটা নাশু। ও এখনো চোখ বন্ধ করে কাঁদছে, কিন্তু এত রাতে ও এখানে কি করছে? ও ভয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। নাশু, নাশু, চুপ কর চুপ কর, এটা আমি, ভূত নয়। নাশু, ভয় পাস না, এখানে কোনো ভূত নাই। চোখ খুলে দেখ, এখানে শুধু আমি আর তুই। একবার চোখ খুলে দেখ, আমি মেঘ। মেঘ আমি। ও আমার কথা শুনে আস্তে আস্তে চোখ খুলে তাকালো। আমাকে দেখে আবার জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। ইস, মেয়েটা আমার চিল্লানি শুনে অনেক ভয় পেয়ে গেছে। আমার এইভাবে চিল্লানি উচিত হয়নি, কিন্তু আমার এবার কি দোষ? আমিও তো ভয় পেয়ে চিল্লাইছি। ও যদি এইভাবে আমার বুকের উপর শুয়ে না থাকতো তাহলে আমি ভূত ভেবে ভয় পেয়ে চিল্লানি দিতাম না। হঠাৎ মার গলার আওয়াজ পেলাম। মেঘ বাবা, কি হয়েছে তোর? মেঘ, কি হয়েছে? দরজা খোল। এই রে, আমার চিল্লানি শুনে মনে হয় সবাই জেগে গেছে। ভাইয়া, দরজা খুলছিস না কেন? তুই ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তো? ছোট সাহেব, আপনি ঠিক আছেন তো? ওদের গলার আওয়াজ শুনে নাশু কিছু বলতে যাবে, তখনই ওর মুখ চেপে ধরলাম, কারণ ওকে যদি এত রাতে আমার রুমে দেখে তাহলে খুব বিশ্রী একটা ব্যাপার হবে। নাশু প্লিজ এখন কোনো কথা বলিস না, রিকোয়েস্ট করছি। ও কিছু বলার চেষ্টা করছে, কিন্তু আমি ওর মুখ চেপেই ধরে রেখেছি, কেননা মুখ খুলেই ও চিল্লাবে। আমি নিশ্চিত খামোখা ওকে বুঝিয়ে কোনো লাভ নেই, কারণ ও আমার কথা কিছুই বুঝবে না আর আমার কোনো কথাই শুনবে না। তাই বাধ্য হয়ে ওর গা থেকে ওড়নাটা নিয়ে ওর মুখ বেঁধে দিলাম আর বিছানার চাদর দিয়ে হাত পা বেঁধে দিলাম। মেঘ, কি রে, দরজা খুলছিস না কেন? তোর কিছু হয়নি তো বাবা? নাশু বিছানার উপর ছটফট করছে। আমি হালকা করে দরজা খুলে দরজার সামনে দাঁড়াতে মা আমার জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, কখন থেকে ডাকছি, ডাকের উত্তর নিচ্ছিলি না কেন? কি হয়েছে তোর? ভাইয়া, তুই ঠিক আছিস তো? আমি ঠিক আছি। মা, তুমি কেন কাঁদছ? আমি একদম ঠিক আছি, কিচ্ছু হয়নি আমার। তুই মিথ্যে বলছিস না তো? মা, আমি মিথ্যে বলতে যাবো কেন? তুমি দেখো, আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, আমার কিছু হয়েছে? তাহলে তুই এভাবে চিল্লালি কেন? মা এবার কান্না থামিয়ে জিজ্ঞাসা করলো, আসলে একটা খারাপ স্বপ্ন দেখছিলাম, তাই ভয় পেয়ে। কি এমন স্বপ্ন দেখলি যে এত ভয় পেয়ে গেছিস? মা এখন এসব থাক, সকালে সব বলবো। ভাইয়া, তোর রুম থেকে এমন গঙ্গানির আওয়াজ আসছে কেন? এই রে, এবার ধরা পড়ে যাবো না তো? তাই তো, কিসের আওয়াজ এটা দেখি, শর্ত। মাও কিছু না কিছু। আসলে আমি রাতে ল্যাপটপে ভূতের মুভি দেখছিলাম। মুভি দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়ছিলাম বুঝতেই পারিনি। এই গঙ্গানের আওয়াজ শুনেই ভয় পেয়ে গিয়ে চিল্লাইছিলাম। ভূতের মুভি দেখে যখন এত ভয় পাস তাহলে দেখিস কেন? সরি বাবা, আর কখনো দেখবো না। উফ, তুমি থামো তো। এমনিতে ছেলেটা ভয় পেয়ে আছে, তার মধ্যে ওকে তুমি বকছো। যাও রুমে গিয়ে শুয়ে পড়ো। স্নেহা, তুইও যা। মা, তুমি যাবে না? না, আজ রাতে তোকে আর একা থাকতে হবে না, আমি থাকবো তোর সাথে। মা, তোমায় থাকতে হবে না, আমি একদমই ঠিক আছি, তুমি চিন্তা করো না তো। না, আমি কোথাও যাব না, আমি আজ তোর সাথেই থাকবো। মা, বোঝার চেষ্টা করো প্লিজ। রুমে গিয়ে শুয়ে পড়ো, আমার কোনো অসুবিধা হলে আমি তোমায় ডেকে নিব। কিন্তু কোনো কিন্তু নয়, তুমি চিন্তা করো না, নিজের রুমে গিয়ে শুয়ে পড়ো। বাবা, তুমি মাকে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি।
কোনো অসুবিধা হলে ডাকিস আমায়। বলেই আমার কপালে একটা চুমু দিয়ে চলে গেল। আমিও দরজা লাগিয়ে দিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস নিলাম। বিছানায় নাশু এখনো চটপট করছে। আমি তাড়াতাড়ি ওর হাত পার বাঁধন খুলে দিলাম। ওর মুখের বাঁধন খুলতে গেলে আমি ওকে সাহায্য করলাম। ও হাঁপাতে হাঁপাতে কান্না করছে। আমি ওকে জড়িয়ে ধরে মাথায় হাত বোলাতে বোলাতে বললাম, সরি নাশু, প্লিজ কাঁদিস না। আমি তোর সাথে এমনটা করতে চাইনি, বিশ্বাস কর। কিন্তু তখন তুই যদি কথা বলতিস তাহলে মারা জেনে যেত তুই আমার সাথে আসিস। খুব বিশ্রী একটা ব্যাপার ঘটে যেত। প্লিজ ক্ষমা করে দে আমায়। ও ফুপিয়ে কান্না করে যাচ্ছে। তোর খুব কষ্ট হচ্ছিল তাই না? সরি প্লিজ, আমার ভুল হয়ে গেছে। আমি তোকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, প্লিজ ক্ষমা করে দে। আমি ওর কপালে একটা চুমু খেয়ে খুব শক্ত করে জড়িয়ে ধরলাম। ও অনেকটা সময় কান্না করে আস্তে আস্তে নিজেই থেমে গেল। আমি এখন ওকে জড়িয়ে ধরে যাচ্ছি আর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। নিজের কাছে এখন নিজেকেই খুব অপরাধী লাগছে। এইভাবে ওর হাত পা বাঁধা আমার উচিত হয়নি। এইভাবে বাঁধলে যে কষ্ট হবে তখন এটা মাথাতেই আসেনি। আর নাশু যে আমার রুমে আছে সেটা সবাই জানলে কি এমন হতো। আমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেললাম, অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি মেয়েটাকে। কি করে যে পারলাম ওকে এত কষ্ট দিতে? কিন্তু এত রাতে আমার রুমে বা এলো কেন? নাশু, তাকা আমার দিকে। এবার বলতো তুই এত রাতে আমার রুমে কি করছিলি? ও আমার দিকে কেমন করে তাকালো, তারপর বলতে শুরু করলো, খাওয়া শেষে যখন আমার রুমে ঘুমাতে গেলাম তখন কিছুতেই ঘুম আসছিল না। অনেক চেষ্টা করেছিলাম, তাও ঘুম আসছিল না, তাই তোমার রুমে এসেছি। ঘুম আসছিল না কেন? আর সেনার রুমে না গিয়ে আমার রুমে এলি কেন? স্নেহাপুর রুমে গিয়ে কি করব? ঘুম তো আমার তোমার জন্যই আসছিল না। তার মানে আমি যতই ঘুমানোর চেষ্টা করছিলাম ততই তোমার কথা মনে পড়ছিল। চোখ বন্ধ করলেই তোমার অনুভব করতে পারছিলাম। মনে হচ্ছিল তুমি আমায় খুব শক্ত করে জড়িয়ে ধরে আছো। তোমার গায়ের গন্ধ পাচ্ছিলাম। তোমার হার্টবিট আওয়াজ আমার কানে বাজছিল। যতবার ঘুমানোর চেষ্টা করছিলাম ততবারই বিকালে তোমার জড়িয়ে ধরার কথা মনে পড়ছিল। আর তোমায় জড়িয়ে ধরে তোমার গায়ের গন্ধ নিতে ইচ্ছা করছিল। তাই তো তোমার রুমে এসে তোমায় জড়িয়ে ধরে ঘুমিয়েছিলাম। না হলে আজ রাতে তো আমার ঘুমই আসতো না। কথাগুলো বলে আমার দিকে তাকালো। ওর কথা শুনে আমি পুরো ভ্যাবাচাকা খেয়ে গেলাম। হাসবো না কাঁদবো বুঝতেই পারতেছি না। কি সুন্দর অবলীলায় নিজের মনের কথাগুলো বলে দিচ্ছে, একদম ছোট বাচ্চাদের মতো করে। ছোট বাচ্চারা যেমন তাদের ভালো মন্দ লাগাগুলো কোনোরকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই বলে দেয়, তেমনি করে ওর মনের কথাগুলো কোনোরকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই বলে দিল। সব মেয়েরা যদি তোর মতো করে তাদের মনের কথাগুলো কোনোরকম জড়তা ছাড়াই এইভাবে বলে দিত তাহলে ছেলেদের একটা প্রেম করতে এত কষ্ট করা লাগতো না। কেননা ছেলেদের একটা মেয়ে পটাতে যত সময় লাগে বা কষ্ট হয় তার থেকে বেশি সময় বা কষ্ট হয় মেয়েটির মনের কথাটা তার মুখে থেকে শুনতে। কথাই বলে না, মেয়েদের বুক ফাটে তবু মুখ ফোটে না। 10 দিনেও যদি ছেলেরা মেয়েদের পটিয়ে ফেলে সেটা স্বীকার করতে মেয়েরা 10 মাস সময় নেয়। কিন্তু তুই তো পুরোই উল্টো, নিজের মনের কথাগুলো কত সুন্দর করে বলে দিলি। কিন্তু আমি জানি তুই না বুঝে কথাগুলো বলেছিস। যদি তুই তোর মনের ভিতর এই অনুভূতিগুলো বুঝতে পারতি তাহলে কখনোই এত সহজে কথাগুলো বলতে পারতি না। তুই হয়তো এটাও বুঝতে পারছিস না, আস্তে আস্তে তোর মনে আমার জন্য আলাদা একটা জায়গা তৈরি হচ্ছে। হয়তো এই জায়গাটা একদিন ভালোবাসার রূপ নেবে। আর যেদিন তুই বুঝতে পারবি তুই আমায় ভালোবাসিস সেদিন আমার ভালোবাসারও পূর্ণতা পাবে। আমার ভালোবাসার পূর্ণতা পাবে আমি আবার নাশুকে কখন ভালোবাসলাম। আর এত সময় ধরে আমি কী সব ভাবছিলাম। সিসি, ও তো অনেক ছোট, আমি ওকে নিয়ে এসব কী করে ভাবতে পারি? না, আমার এসব ভাবা উচিত না। নাশু, তুই এবার তোর রুমে যা, অনেক রাত হয়েছে। না, আমি যাব না। যাবি না যাব না। আমি তোমার কাছে তোমার বুকে মাথা রেখে ঘুমাবো। জেদ করিস না নাশু, যা নিজের রুমে যা, ঘুমা। বললাম তো যাব না। আসতে বল, সবাই শুনতে পাবে তো। পাক শুনতে পাক, তাতে আমার কি? আমি তোমার বুকে ঘুমাবো, ব্যাস। আচ্ছা ঠিক আছে, তুই আমার কাছেই ঘুমা, তবুও চিল্লাস না, কেমন? এখন তুমি শুয়ে পড়ো। আচ্ছা, লাইটটা অফ করে আসি। না, লাইট অফ করবা না। কেন? আমি লাইট জ্বললে ঘুমাতে পারি না, আর তুইও নিজেও তো পারিস না। কিন্তু তোমরা ছেলেরা খুব খারাপ, তোমাদের দিয়ে কোনো বিশ্বাস নেই। লাইট অফ করলে অন্ধকারে যদি আমার সাথে উল্টাপাল্টা কিছু করো। হোয়াট? উল্টাপাল্টা মানে? ইস, কচি খোকা, কিছুই বোঝে না। হায় আল্লাহ, নাশু এসব কি বলছে?
ও আমার বউ হওয়া সত্ত্বেও আমি ওকে নিয়ে এইসব কিছুই ভাবি না, কেননা আমি জানি ও এখনো অনেক ছোট, এইসবের কিছুও বোঝে না। কিন্তু এখন দেখি ও সব কিছুই বোঝে। আচ্ছা, ও কি আদেও এই ব্যাপারে বোঝে নাকি না বোঝে বললো? জিজ্ঞাসা করব। আর আর কি কি জানে? না থাক, যদি সত্যি সত্যি বোঝে থাকে তাহলে আমি লজ্জা পাবো। কিন্তু ও যদি সত্যি বুঝতো তাহলে কি এভাবে রাতে আমার কাছে আসতো আর আমার সাথে ঘুমানো জেদ করতো? না, ওকে জিজ্ঞাসা করেই দেখি। আচ্ছা, তা লাইট অফ করলে আমি তোর সাথে কি উল্টাপাল্টা করবো শুনি? তাই তো, কি উল্টাপাল্টা করবা সেটা তো জানি না। বৃষ্টি তো আমায় এটা বলেনি। আচ্ছা, তোমরা ছেলেরা অন্ধকারে মেয়েদের সাথে কি উল্টাপাল্টা করো? নাসু জিজ্ঞাসা দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, তার মানে ও সব কিছুই বোঝে না, কিন্তু ওকে এটা কে বললো যে অন্ধকারের ছেলেরা মেয়েদের সাথে উল্টাপাল্টা কিছু করে? কি হলো বলো, কি করো তোমরা? আমি তো কখনো করিনি, তাই আমি জানি না। কিন্তু তুই আমায় এটা বলতো, তোকে এইসব কে বলেছে? কোন সব? ওই যে ছেলেরা অন্ধকারে মেয়েদের সাথে উল্টাপাল্টা কিছু করে। ও, এটা তো বৃষ্টি বলেছে। ঠিক আছে, যা ভেবেছিলাম তাই। এইসব কথা একমাত্র ওই ফাজিল মেয়েটাই বলতে পারে। এইটুকু বয়সে মেয়েটা এতটা পেকে গেছে। আচ্ছা, ও তোকে আর কি কি বলেছে? ও তো অনেক কিছু বলে। এখন আমি তোমায় কোনটা বলবো? তুই? তাই তো, আমি ওকে কি বলতে বলবো? ওকে এসব প্রশ্ন করা ঠিক হবে না। আচ্ছা, তোকে কিছু বলতে হবে না, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়। আর শোন, সব ছেলেরা উল্টাপাল্টা কাজ করে না, কিন্তু হ্যাঁ, তাই বলে কখনো কোনো ছেলের সাথে একা কোথাও যাবি না, ওকে? কেননা কোনো ছেলে ভালো আর কোন ছেলে খারাপ সেটা তো তুই তাদের থেকে বুঝতে পারবি না, তাই না? তাও ঠিক। আচ্ছা, এবার ঘুমা। তুমি সও আগে। আমি যখনই শুতে যাব তখনই নাসু বলল, তুমি এই ছেঁড়া টি শার্টটা পরেই ঘুমাবে? না, চেঞ্জ করবো তো। 1 মিনিট, সেরা টি শার্ট মানে? তাড়াতাড়ি নিজের গায়ে টি শার্টের দিকে তাকাই, দেখলাম টি শার্টটা মাঝখান থেকে পুরো ছেঁড়া। ছেঁড়া বললে ভুল হবে, দেখে মনে হচ্ছে কেউ খুব যত্ন করে টি শার্টটা কেটে দুটো পার্ট করে দিয়েছে। এত সময় খেয়ালই করিনি। এই আমার টি শার্টটা কাটলো কে? আমি। কি? কেন? আমি তোমার গায়ের গন্ধ নেব বলে। মানে ওই টি শার্টের উপর দিয়ে ভালো করে তোমার গায়ের গন্ধটা নিতে পারছিলাম না। টি শার্টটা খোলার চেষ্টা করছিলাম কিন্তু পারছিলাম না, তাই কাঁচি দিয়ে কেটে দিয়েছি। তারপর তোমার খালি গায়ের গন্ধ নিয়েছি। জানো, শার্টের উপর থেকে গন্ধটা যত ভালো লাগে, খালি গায়ে গন্ধটা তার থেকে অনেক বেশি ভালো লাগে। তোমার বুকের লোমগুলো না এতগুলো সুন্দর। বলেই একটা মুচকি হাসি দিল। আল্লাহ, এই মেয়েটার মাথা কি সত্যি খারাপ হয়ে গেছে নাকি? কারোর শরীরের গন্ধ কারোর এত ভালো লাগতে পারে? তাই বলে তুই আমার ফেভারিট টি শার্টটা কেটে দিলি? আমি আর কিছু না বলে নিচে নেমে টি শার্টটা খুললাম। তারপর আলমারি থেকে আরও একটা টি শার্ট বের করে যখনই পরতে যাব তখনই নাসু দৌড়ে এসে স্থ মেরে আমার হাত থেকে টি শার্টটি নিয়ে নিল। কি হয়েছে? তুমি আবার এটা পরেছো কেন? পরবো না তো, খালি গায়ে ঘুমাবো নাকি? দে। না, তুমি খালি গায়ে থাকবে। বলেই আমার জড়িয়ে ধরলো। বললাম না আমি তোমার খালি গায়ের গন্ধ নিতে নিতে ঘুমাবো। প্লিজ এইভাবে খালি গায়ে থাকো। এমনভাবে জড়িয়ে ধরে আহ্লাদি করে বললে না করি কীভাবে? তাও যদি তুমি পারো তাহলে কিন্তু এটাও কেটে দিব। থাক, কাটতে হবে না, আমি পারছি না। এবার ঘুমাবি, চল, অনেক রাত হয়েছে। চলো। তারপর আমি খাটে গিয়ে শুয়ে বললাম, আর ও আমার বুকে মাথা দিয়ে জড়িয়ে ধরে শুয়ে বলল। আমি ওর চুলে বিলি কেটে দিতে লাগলাম। একটা প্রশ্ন করব? সবার গায়ের গন্ধ কি তোমার গায়ের গন্ধের মতো এত সুন্দর হয়? জানি না। জানো না কেন? আমি কখনো কারোর এতটা কাছে যাইনি যে কারোর গায়ের গন্ধ পাবো। যাওনি কেন? মানুষ শুধু তার বউয়ের এত কাছে যায়, আর আমার বউ তো অনেক ছোট, তাই আমি চাইলেও যেতে পারি না। আমি ছোট না, ওকে? জি ম্যাম, আপনি কেন ছোট হবেন? আপনি তো অনেক বড় হয়ে গেছেন, আমি আপনাকে বলি নাই? তাহলে তোমার আরো বউ আছে? থাকতেও পারে। আচ্ছা, তোমার ওই বউদের গায়ের গন্ধ বেশি ভালো লাগে নাকি আমার? কিছুটা মন খারাপ করে বলল। তার মানে ও সত্যি সত্যি বিশ্বাস করেছে আমার আরো বউ আছে। আল্লাহ, আমি কার পাল্লায় বললাম? কি হলো বলো? কি করে বলবো? তাদের গায়ের গন্ধ কেমন সেটা জানলেও
তোরটা তো জানি না, তাই বলে পারছি না। তাহলে আমার গায়ের গন্ধটাও নাও। কিভাবে নিব? ও আমার বুক থেকে মাথাটা তুলে উঠে বসে বলল, দাঁড়াও, আমিও আমার জামা খুলছি, তারপর তুমিও আমার খালি গায়ের গন্ধ নিয়ে বলো কারটা বেশি ভালো। বলেই ওর জামাটা খুলতে গেল। আমি তাড়াতাড়ি উঠে ওর হাতটা ধরলাম। কি করছিস কি? আমার হার্টবিট ফুল স্পিডে চলছে। কেন জামা খুলছি? এই মাথা মোটা, তুই কি এখনো ছোট আছিস নাকি যে সবার সামনে জামা খুলতে যাচ্ছিস? সবার সামনে কই, এখানে তো শুধু তুমি আর আমি আছি। কিন্তু তুই আমার সামনে খুলতে যাচ্ছিস, তো লজ্জা করছে না? আর আমি তো একটা ছেলে। তো তো তুই একটা ছেলের সামনে কিভাবে নিজের কাপড় খুলতে পারিস না? আসো, মাথায় কি এতটুকু বুদ্ধি নেই? এসব কিভাবে বলে বলে শেখাতে হবে নাকি যে কারোর সামনে নিজের কাপড় খুলতে নেই? তুই তো কখনো এমন অদ্ভুত কাজ করিসনি, তাহলে আজ এসব করছিস কেন? বৃষ্টি তো বলেছিল নিজের বরের সামনে কাপড় খোলা যায়, আর বরের সামনে কোনো কিছুতে লজ্জা পেতে নেই, তাই তো আমি। আল্লাহ, এই মেয়েটাকে নিয়ে আমি কি করব? এত অবুঝ কেন মেয়েটা? ও তো এতটাও ছোট না, ওর তো এখন এইসব দিক বোঝা উচিত। আমি কি করে ওকে বোঝাবো? আর এই বৃষ্টি মেয়েটাকে তো ইচ্ছা করলে তুলে একটা আছাড় মারি, তারপর আবার তুলে আবার আছাড় মারি। ফাজিল মেয়ে একটা, কী সব আবল তাবল শিখিয়েছে ওকে। আর পাগলিটাও বৃষ্টি বলল তাই ও কান্না করছে। আমি ওর চোখের পানি মুছতে গেলাম, ও আমার হাতটা সরিয়ে দিল। আবার কি হলো? তুমি আমায় বকলে কেন? আচ্ছা বাবা, সরি। হুম বললাম তো সরি। হুম আচ্ছা, কি করলে আপনি আমায় ক্ষমা করবেন বলুন? বললে রাগ করবে না তো? না, করব না। আমি যা বলবো তাই করবে? করব। প্রমিস? প্রমিস। আমায় লিপ কিস করো। ওর কথা শুনে মাথা কেমন ঘুরছে, চোখে কেমন ঝাপসা দেখছি, মনে হচ্ছে এখনই পড়ে যাব। এটা সত্যি যদি নাশু তো নাকি অন্য কেউ? দূর, কি ভাবছি, এটাও তো নাশুই, কিন্তু আজও এমন করছে কেন? কি হলো, করবে না? না মানে দেখ নাশু, তুই তো অনেক ছোট, এখন এগুলো করা ঠিক না। তোমায় কতবার বলবো আমি ছোট নই, আমি ক্লাস 9-এ পড়ি, কোনো বাচ্চা মেয়ে না। কিন্তু তবুও এগুলো ঠিক না, মানে এগুলো করার বয়স তো এখনো হয়নি। বয়স হয়নি মানে? বৃষ্টির বয়ফ্রেন্ড তো বৃষ্টিকে কিস করেছিল। কি? বৃষ্টির বয়ফ্রেন্ড আছে? আর ও তাকে কিসও করেছে? ছিল, এখন নেই, ব্রেকআপ হয়ে গেছে। ব্রেকআপ হয়ে গেছে? হুম। তা কতদিন আগে ব্রেকআপ হয়েছে? এই তো 6-7 মাস। তার মানে তোরা যখন ক্লাস 8-এ ছিলি তখন? আর রিলেশন শুরু করেছিল কবে থেকে? 7-এ থাকতে। আল্লাহ, এইগুলো শোনার বাকি ছিল। 7-এ প্রেম, 8-এ ব্রেকআপ, তার উপর কিসও করেছে। কতটা ইচোর পাকা না হলে এমনটা করে? 7-এ থাকতে তো আমি প্রেমও বুঝতাম না, আর কিস তো দূরের কথা। কি ভাবছো এত? করবে না? কিছু না, ঘুমা। তুমি কিস করবে না? নাশু, এত সময় ধরে কি বললাম আমি? এগুলো করতে হয় না। বৃষ্টি ঠিকই বলেছিল। বৃষ্টি আবার তোকে কি বলেছিল? বৃষ্টি বলেছিল ছেলেদের যদি নিজের বউয়ের প্রতি আকর্ষণ না থাকে তাহলে বুঝতে হবে তার অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে। তোমার যেহেতু আমার প্রতি কোনো আকর্ষণ নেই, তার মানে তোমার সত্যি সত্যি আরও বউ আছে, না হলে অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে। বুঝতে পারছি, এই বৃষ্টি মেয়েটা খুব ভালো করে নাশুর মাথাটা খেয়েছে। নিজে খারাপ কাজ করে বেড়াচ্ছে আর অন্যকেও সেটা শেখাচ্ছে। নাশু, বৃষ্টি ভুল বলেছে, এমন কিছুই না, ওকে? না, বৃষ্টি ঠিকই বলেছে, আর তোমার আরও বউ আছে। আরে না, আমার তুই ছাড়া আর কোনো বউ নেই, অন্য কোনো মেয়ের সাথে সম্পর্কও নেই। মিথ্যা কথা। না, বিশ্বাস কর, সত্যি বলছি আমি। তাহলে তুমি আমায় কিস করছো না কেন? তুমি আমায় একটুও ভালোবাসো না? কেন করছি না তোকে কি করে বোঝাই বলতো? আমারও যে ইচ্ছা করছে না এমনটা নয়, নিজের বউকে কাছে পেতে কার না ইচ্ছে করে, কিন্তু একবার পেলে যে বারবার পেতে ইচ্ছে করবে, আরও গভীরভাবে পেতে ইচ্ছে করবে। নিজেকে যে তখন কন্ট্রোল করতে খুব কষ্ট হবে। আর তুই এখন অনেক ছোট, তুই যদি এইসবে জড়িয়ে পড়িস তাহলে তোরও পড়াশোনার ক্ষতি হবে। তাই তো মন চাইলেও তোর কাছে যেতে পারছি না। আমি চাই না আমার কোনো ভুলের জন্য তোর লেখাপড়ার ক্ষতি হোক।
সব কিছুর একটা নির্দিষ্ট বয়স বা সময় থাকে, আর তোর এখনো সেই বয়স বা সময় কোনোটাই হয়নি। তুমি করবে না তো? নাসু, আমার কথাটা একটু বোঝার চেষ্টা কর। দাঁড়াও, আমি বাবাকে ডাকছি। এই বাবাকে কেন ডাকবি? বাবাকে ডেকে বলবো তুমি অন্য একটা মেয়েকে বিয়ে করেছো, তাই আমায় কিস করছো না। কি মান সম্মান দেখছি সব আজ যাবে আমার। নাসু, বিশ্বাস কর, আমার কোনো মেয়ের সাথে কোনো সম্পর্ক নাই। জানি আমি। তাহলে বাবাকে মিথ্যা বলবি কেন? আমায় কিস না করলে আমি মিথ্যাই বলবো, দরকার পড়লে আরো বেশি বানিয়ে বানিয়ে বলবো। আল্লাহ, আমি কোথায় এসে বললাম বাবাকে এইসব বলবে? বাবা বিশ্বাস করবে না। কিন্তু যদি কিস করার কথাটা বলে তাহলে মান সম্মানের সিঁড়ি ফোটাও থাকবে না। আচ্ছা, তোর মাথায় এই কিস করার ভূতটা কোথা থেকে আসলো বলতো? কিস কেন করতে হবে? বৃষ্টি বলেছে কিস করতে নাকি খুব মজা, কেউ কিস করলে নাকি খুব ভালো লাগে, তাই আমিও একবার টেস্ট করতে চাই। আসলে ভালো লাগে না? ইস, এমনভাবে টেস্ট করতে চাইছে তাতে মনে হচ্ছে মা ওর জন্য পায়েস রান্না করেছে আর ও সেটা টেস্ট করবে, দেখবে কেমন হয়েছে। আরে ও তো মিথ্যা বলেছে, একদমই ভালো লাগে না। তার মানে তুমি কাউকে করেছো? না না না, আমি কাউকে করিনি। আমি আবার কাকে করব? তাহলে ভালো না খারাপ তুমি কিভাবে জানলে? আমার ফ্রেন্ডসরা করেছে, ওদের কাছ থেকেই শুনেছি। তোমার ফ্রেন্ড বলেছে খারাপ আর আমার ফ্রেন্ড বলেছে ভালো, এখন তো আমার জানার কৌতূহল আরও বেড়ে গেল। সো তুমি আমায় কিস করো, আমি দেখতে চাই আসলে ভালো না খারাপ। ওকে, করতে পারবি, একটা শর্তে। কি শর্ত? তুই আর বৃষ্টির সাথে মিশতে পারবি না। কেন? আমি এত কোনো উত্তর দিতে পারছি না। যদি আমার কথা মানিস তাহলে কিস করব, না হলে এই জীবনে কিসের স্বাদ কেমন তাও তোর জন্য জানা হবে না। ওকে, মিশবো না আর বৃষ্টির সাথে। বাবা, কিসের প্রতি এত কৌতূহল যে নিজের বান্ধবীকেও ছেড়ে দিল। আমি তো ভেবেছিলাম শর্তটাও কখনোই মানবে না, তবে শর্তটা মেনে একদিক থেকে ভালোই হয়েছে। না হলে বৃষ্টি নাশুকে এমন ভুলভাল জিনিস দেখিয়ে নাশুকে ওর মতো বানিয়ে ফেলবে। আর রইল নাশুকে কিস করা, একটা কিসই তো ব্যাপার না। তাছাড়া অন্য কাউকে তো আর করছি না, নিজের বউকেই করছি। একটা কিস করাই যেতেই পারে। কি হলো, করো। আমি নাশুর দিকে এগিয়ে হালকা করে ওর ঠোঁটে আমার ঠোঁটটা ছোঁয়ালাম। ছোঁয়ানোর সাথে সাথে আমার পুরো শরীরে যেন কারেন্ট বয়ে গেল। আমি এক ঝটকায় সরে দাঁড়ালাম, জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলাম, আর হার্টবিট ফুল স্পিডে চলছে। এমন অনুভূতি আমার আগে কখনো হয়নি। নাশু পুরো স্তব্ধ হয়ে হা করে আমার দিকে তাকিয়ে বসে আছে। এই মুহূর্তে ওর মনের মধ্যে কি চলছে বুঝতে পারছি না। অদ্ভুতভাবে তাকিয়ে থেকে হঠাৎ করে আমার দিকে এগিয়ে এসে আমার কোলে বসলো। তারপর খুবই আলতো করে ওর নরম হাত দিয়ে আমার মুখটা ধরে আমার মুখের একদম সামনে ওর মুখটা আনলো। আমি ওর প্রতিটা নিঃশ্বাস অনুভব করতে পারছি। এ কেমন অদ্ভুত চাহনিতে আমার চোখের দিকে তাকিয়ে আছে। আমি ওর চোখের দিকে তাকিয়ে আছি, বুঝতে পারছি ও ঠিক কি চাইছে। আমি আর কিছু না ভেবে ওর কোমরটা জড়িয়ে ধরে ওর ঠোঁটে আমার ঠোঁটটা মিলিয়ে দিলাম। ওর ঠোঁটের সব রস চুষে নিতে লাগলাম। অনেকটা সময় পর ক্লান্ত হয়ে ওর ঠোঁটটা ছেড়ে দিয়ে আমার বুকে মাথা রাখলো। ওর পুরো শরীরের ভরটাই আমার উপর ছেড়ে দিল। আমি ওকে বুকে রেখেই শুয়ে বললাম। তারপর ও চুলে বিলি কেটে দিতে লাগলাম। আর ঘোর যেন এখনো কাটছেই না। আমি এখনো ঠোঁটের উষ্ণ ছোঁয়াটা অনুভব করতে পারছি। নাশু ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমার চোখে ঘুম নেই। আজ হয়তো আর ঘুম আসবেই না। এই মুহূর্তের কথা ভাবতে ভাবতে অনেকটা সময় পার করে দিলাম। মোবাইলটা হাতে নিয়ে দেখলাম 4টা বাজে। একটু পরে আজান দেবে আর সবাই উঠে যাবে। এখন যদি নাশুকে ওর রুমে না দিয়ে আসি তাহলে সবাই জেনে যাবে। তাই ওকে কোলে তুলে সোজা ওর রুমে গিয়ে বিছানায় শুয়ে দিলাম। যখন বিছানা থেকে উঠতে চলে আসতে যাবো তখনই হাতে টান অনুভব করলাম। তাকিয়ে দেখি নাশু ঘুমের মধ্যে আমার হাতটা ধরে রেখেছে। আবার ওর পাশে বসে ওর মুখের দিকে তাকালাম। একদম নিষ্পাপ লাগছে ওকে, কেমন বাচ্চাদের মতো গুটিসুটি হয়ে শুয়ে আছে। ওর হাত থেকে নিজের হাতটা চাইয়ে গায়ে একটা কাঁথা টেনে দিলাম। তারপর ওর কপালে আলতো করে একটা চুমু দিয়ে নিজের রুমে চলে এলাম। বিছানায় শুতেই রাজ্যের সব ঘুম আমায় ঘিরে ধরলো। কেবল ঘুমাতে না ঘুমাতেই কারোর চিলানিতে ঘুমটা ভেঙে গেল। আওয়াজটা নাশুর রুম থেকে আসছে, তাই নাশুর রুমে গেলাম। রুমে ঢুকতেই দেখলাম রুমের সব জিনিসপত্র এদিক ওদিক ছড়ানো আর ভাঙা। মনে হচ্ছে এই রুমের মধ্যে ভূমিকম্প হয়েছে। নাশু এখন একটার পর একটা জিনিস ভেঙেই চলেছে।
আর মা বাবা সেনা ওকে আটকানোর চেষ্টা করছে। কি হচ্ছে কিছুই বুঝতে পারতেছি না। নাসু হঠাৎ করে এমন করছে কেন? না সুমা, আমার শান্ত হ, এমন পাগলামি করিস না। তোর কি হয়েছে আমায় বল, আমি সব ঠিক করে দেব। কি চাস তোর বল। বল না মা, কি হয়েছে তোর? কিন্তু ও কারোর কথা শুনছে না, ভেঙে যাচ্ছে। হঠাৎ আমাকে দেখে আমার দিকে একটা ফুলদানি ছুঁড়ে দিল। সামান্যর জন্য গায়ে লাগেনি। তোমার ছেলের কাছে জিজ্ঞেস করো কি হয়েছে। নাসু রাগে ফুসতে ফুসতে বলল, আমি তো কিছু বুঝতে পারতেছি না, আমি আবার কি করলাম? মেয়ে কি করেছিস তুই যে নাসু এত রাগ করে আছে? বাবা বিশ্বাস করো, এবার আমি কিছুই করিনি, সত্যি বলছি। কিছু না করলে এমনি এমনিও এতটা রেগে গেছে? আমায় তুই পাগল পেয়েছিস যে কিছু করিসনি বললেই আমি বিশ্বাস করে নেব? বাবা সত্যি বলছি, আমি কিছুই করিনি। বুঝতে পেরেছি তুই স্বীকার করবি না। নাসুমা তুই আমায় বলতো ও কি করেছে, তারপর দেখ আজ ওর কি অবস্থা করি। বাবা, কাল রাতে ও আমায়। এতটুকু বলে কাঁদতে শুরু করলো। হায় আল্লাহ, ও কি তার মানে কাল রাতে সব কথা বলে দেবে নাকি? ওর কি কিস করাটা ভালো লাগেনি, কিন্তু আমি তো নিজে থেকে কিছু করিনি। ওই তো জোর করে। এই ড্রামা কুইনটা না জানি আজ আবার কোন ড্রামা করে আমায় ফাঁসিয়ে দেয়। আল্লাহ, তুমি একমাত্র ভরসা, এই ড্রামা কুইনের হাত থেকে বাঁচাও আমাকে। কি হলো বল। বাবা, তোমার ছেলে আর একটা বিয়ে করেছে। কি? ওর কথা শুনে সবাই শকড হয়ে আমার দিকে হা করে তাকিয়ে আছে। আর আমি নাসুর দিকে, মেয়েটা বলে কি? আজ আমার 12টা বাজাবেও বুঝতে পারছি। নাসু, এসব কি বলছিস মা? ঠিকই বলছি আমি। জিজ্ঞেস করো তোমার ছেলেকে আমি সত্যি বলছি নাকি মিথ্যা বলছি। মেঘ, নাসু এসব কি বলছে? বাবা, ও কি বলছে আমি কিছু বুঝতে পারতেছি না, তোমায় কি বলবো? নাসু মা, তোর হয়তো বুঝতে কোথাও ভুল হচ্ছে। কোনো ভুল হচ্ছে না, আমি একদম ঠিক বলছি। ভাইয়া, তুই আর একটা বিয়ে করেছিস? তুই এটা কি করে করতে পারলি? তুই একবারও এই মেয়েটার কথা ভাবলি না? আমি তো ভাবতেই পারছি না আমার ভাই এমনটা করতে পারে। সেনহা বলে মিটি মিটি হাসছে। এই ফাজিল মেয়েটার সাথে থেকে থেকে আমার বোনটাও আস্ত একটা ফাজিল হয়ে গেছে। আমি বিপদে পড়েছি বুঝেই আগুনে আর একটু ঘি ঢেলে দিল। নাসু, তুই কিসের ওপর ভিত্তি করে বলছিস যে ভাইয়া আর একটা বিয়ে করেছে? কোনো কিছুর উপর ভিত্তি না করেই আসলে আমার উপর একটু রেগে আছে, তো তাই এমনটা বলছে। তোমরা সবাই যাও, আমি ওর সাথে কথা বলে সব ঠিক করে নিচ্ছি। তুই চুপ কর। নাসু বলতো কি হয়েছে? তুই কিভাবে বুঝলি মেঘ আর একটা বিয়ে করেছে? বাবা, তোমার কি আমার উপর এতটুকু বিশ্বাস নেই? তুমি ওর কথা বিশ্বাস করছো না? তুমি জানো না ও সবসময় আমার বকা খাওয়ানোর জন্য এমন ড্রামা করে? আমি জানি তুই এমন কিছুই করিসনি, কিন্তু নাসু যখন এত বড় একটা কথা বলেছে তার মানে নিশ্চয় ও কিছু শুনেছে বা বুঝেছে। তাছাড়া ও নিজেও তো কষ্ট পাচ্ছে এটা ভেবে যে তুই আর একটা বিয়ে করেছিস। ওর ভুলটাও তো ভাঙাতে হবে, না হলে ও নিজেও তো কষ্ট পাবে। আর আমাদের সব খুলে না বললে আমরা তো আর ওর ভুলটা ভাঙাতে পারবো না। থাক না বাবা, আমি ওর সাথে কথা বলে। তুই এত ভয় পাচ্ছিস কেন বল তো ভাইয়া? আর নাসুকেও কিছু বলতে দিচ্ছিস না কেন? তার মানে নিশ্চয়ই তুই কিছু করেছিস। তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুই যদি কিছু নাই করে থাকিস তাহলে ভয় পাচ্ছিস কেন শুনি? ভয় কি আর সাধে বাঁচতি? ও যদি কাল রাতে সব কথা বলে দেয় তাহলে লজ্জায় আমার মাথা কাটা যাবে। মেঘ, তুই আর একটা কথা বলবি না। নাসু মা, কান্না থামিয়ে বলতো তুই ঠিক কি জেনেছিস? তারপর নাসু কাল বিকেল থেকে শুরু করে রাতে যা যা হয়েছে সব কথা বলে দিল। এখন তুমি বলো বাবা, ওর যদি আরও একটা বউ না থাকে তাহলে কাল রাতে আমি ওর সাথে ঘুমাতে চাইলে ও বারবার মানা করছিল কেন? আমি কিস করতে বলাতে ও বারবার কেন বলছিল আমি এখনও অনেক ছোট, আমার এসব করার বয়স হয়নি? তার উপর আমি ঘুমিয়ে পড়তেই ও আবার আমাকে আমার রুমে রেখে গেছে। ও কেন আমাকে আমার রুমে রেখে গেছে জিজ্ঞেস করে বলো তো। বৃষ্টি বলেছিল সব ছেলেদের অন্য কোথাও সম্পর্ক থাকে, তাদের নিজের বউয়ের প্রতি কোনো আকর্ষণ থাকে না। ওর তো আমার প্রতি কোনো আকর্ষণই নেই, তার মানে ওর অন্য একটা বউ আছে, না হলে অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে। বলেই ভ্যা ভ্যা করে কাঁদতে লাগলো। আমার তো লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। মাথা নিচু করে অপরাধের মতো দাঁড়িয়ে আছি। বাবাও যেন নিস্তব্ধ হয়ে গেছে, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কেন? যাও আরো বেশি করে তদন্ত করো। এখন মাথা নিচু করে আসছো কেন? মারও একই অবস্থা। সেনা তো মিটিমিটি হেসে যাচ্ছে। অনেকক্ষণ নীরবতা পালন করার পর বাবা নাসুকে জিজ্ঞাসা করলো, বৃষ্টি, ওই মেয়েটা না যে সবসময় ছোট ছোট ড্রেস পরে,
বুঝতে পারছি, খুব ভালো মতোই মাথাটা খেয়েছে। বাবা বিড়বিড় করে বলল, হ্যাঁ বাবা। নামাজের সময় হয়ে গেছে, ফ্রেশ হয়ে আয়, নামাজ পড়তে যেতে হবে। মাধবী মা, তুমি একটু নাসুকে বোঝাও, আমরা আসছি। ঠিক আছে মেঘ, তুই যা, আমি ওকে বোঝাচ্ছি। একটু ভালো করে বোঝাও যাতে মাথায় কিছু ঢোকে। বলে রুম থেকে বেরিয়ে এলাম। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হচ্ছি আর ভাবছি কি করে সবার সামনে যাব। নাসুর উপর খুব রাগ হচ্ছে। ও মা বাবার সামনে বলল কিভাবে যে ও আমার জড়িয়ে ধরতে ভালো লাগে, আমার গায়ের গন্ধ খুব মিষ্টি, আমি ওকে কিস করেছি, সেটা নাকি ওর অসম্ভব ভালো লেগেছে। এমন অনুভূতি নাকি ওর আগে কখনো হয়নি। কথাগুলো বলেছ আর লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার। কি করে সবাইকে ফেস করবো আল্লাহ জানে। মা বাবার সামনে যেতে তো লজ্জা করছে, তাও চোখ কান বুঝে বাবার সাথে মসজিদে গেলাম। আজ রাস্তায় আমি কিছুই বলিনি, বাবাও কিছু বলেনি, দুজনে মাথা নিচু করে গিয়েছি আর এসেছি। বাড়ি ফিরে নিজের রুমে চলে এসেছি। একটু পরে সেনা এসে ডেকে গেল ব্রেকফাস্ট করার জন্য। খাবার টেবিলে সবাই একসাথে বসে আছি। নাসু একদম আমার সামনাসামনি চেয়ারটাতে মুখ ফুলিয়ে বসে আছে। মা ওকে কি বুঝিয়েছে কি জানি, আমরা সবাই খাচ্ছি। তখন মা বলল, মেঘ, আমরা সবাই কেনাকাটা করতে যাব, তুইও যাবি আমাদের সাথে। মা আমি যেতে পারবো না, তোমরা একাই যাও, তাছাড়া গার্ডরা তো সাথে থাকবেই। সে গার্ডরাও থাকবে, কিন্তু তুইও যাবি। আমি গিয়ে কি করব? মা, ওকে বলো ওর জন্য যদি আমার এতদিনের প্ল্যান নষ্ট হয় তাহলে কিন্তু ওকে আমি ছেড়ে কথা বলবো না। নাসু নিচের দিকে তাকিয়ে বলল, ইস রাগ দেখানো হচ্ছে। কোথায় আমি রাগ করবো, তা না উল্টো উনি আমার উপর রাগ দেখাচ্ছে। ঠিক আছে যাব। খাওয়া দাওয়া শেষ করে 10টার দিকে সবাই কেনাকাটা করতে গেলাম। আমি আর বাবা এক পাশে বসে আছি আর ওরা তিনজন কিনছে। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকাল, এখন সন্ধ্যা হয়ে গেছে, অথচ এখনও এরা কিনেই যাচ্ছে। আর এদিকে আমি আর বাবা অসহায়ের মতো বসে আছি তো আছি। এজন্যই আসতে চাইছিলাম না, মেয়েদের সাথে আর যাই হোক কেনাকাটা করতে আসতে নেই। দুপুরে সবাই মিলে একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম, কিন্তু সারাদিন এইভাবে বসে থাকতে থাকতে আর ওদের ব্যাগ বয়ে নিয়ে বেড়াতে বেড়াতে আমার অবস্থা কাহিল। কোন পাপের শাস্তি পাচ্ছি আল্লাহ জানে। মেয়েদের সাথে কেনাকাটা করতে আসা কোনো পাপের শাস্তির চেয়ে কম কিছু না। অবশেষে রাত 8টা কেনাকাটা শেষ হলো। আমার আর বাবার ড্রেসগুলো ওরাই পছন্দ করে কিনেছে। বাবারগুলো সবাই মিলে পছন্দ করে নিয়েছে, কিন্তু আমারগুলো নাসি ওর পছন্দ মতো কিনেছে। ওর ড্রেসের সাথে ম্যাচিং করে ও যতগুলো ড্রেস নিয়েছে আমার জন্য ততগুলোই নিয়েছে। ও যে যে রঙের উপর ড্রেস কিনেছে আমারগুলো সেই রঙই নিয়েছে। পাগলি একটা। সেনার বিয়ে ঠিক হওয়ার পর থেকেই প্ল্যান করে রেখেছে সব কটা অনুষ্ঠানে আমরা দুজনে ম্যাচিং করে ড্রেস পরবো, আর কিনেছেও তাই। কিন্তু সারাটা দিন আমার সাথে একটাও কথা বলেনি। প্রয়োজনীয় কথাগুলো হয় মাকে দিয়ে না হলে সেনাকে দিয়ে বলিয়েছে। ওর এই ছেলে মানুষই বুদ্ধিগুলো যে কবে যাবে কে জানে। এইভাবেই কয়েকটা দিন কেটে গেল। আজ সেনার মেহেন্দি অনুষ্ঠান। পুরো বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। বাড়ির পাশে পুল সাইডে স্টেজ করা হয়েছে। সন্ধ্যার পর অনুষ্ঠান শুরু হবে। নাচ গান এর আয়োজন করা হয়েছে। সকাল থেকে সবটা দিক বাবার আমাকে দেখতে হচ্ছে। তবে বাড়িটাও নাসু যেমনটা চেয়েছে তেমনই সাজানো হয়েছে। সন্ধ্যা পার হয়ে এসেছে। একটু পরেই রাফির মানে সেনার হবুবার বাড়ি থেকে লোকজন চলে আসবে, তাই বাবা আমাকে রেডি হতে আসতে বলল। আমি রুমে এসে বিছানার দিকে তাকাতে দেখলাম একটা হোয়াইট শার্ট, নেভি ব্লু রঙের ব্লেজার আর একটা ব্ল্যাক জিন্স রাখা। ম্যাডাম আমার সাথে কথা বলছেন না, অথচ আমি কি করব সেটা ঠিক করে রেখে গেছেন। যেভাবেই হোক আজ আপনার রাগ ভাঙাবই ভাঙাবো। আমি আর দেরি না করে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাসুর রেখে যাওয়া ড্রেস পরে নিলাম। সামনের যে চুলগুলো হালকা কালার করা সেগুলোতে একটু জেল লাগিয়ে হালকা পারফিউম দিয়ে আয়নার দিকে নিজেকে একবার ভালো করে দেখে নিলাম। এই ড্রেসটাতে ভালোই লাগছে। তারপর বাইরে এলাম। বাইরে এসে সিকিউরিটি গার্ডদের সাথে কথা বলছিলাম চারিদিকটা ভালো করে নজর রাখতে, আর ইনভাইটেশন কার্ড ছাড়া কেউ যেন বাড়ির ভেতরে ঢুকে না পারে সে ব্যাপারে কড়া নির্দেশ দিচ্ছিলাম। তখনই রাফিরা চলে গেল। আমি আর বাবা এদেরকে গেট থেকে রিসিভ স্টেজের কাজে নিয়ে গেলাম। রাফিদের সাথে কথা বলছি। একটু পরেই দেখলাম কয়েকজন মিলে সেনাকে নিয়ে আসছে। দেখতে দেখতে সেনা এত বড় হয়ে গেল বুঝতেই পারিনি। ও আমার সামনে এসে আমায় জড়িয়ে ধরলো। ভাইয়া, দেখি আমার লিটল প্রিন্সেসকে কেমন লাগছে। একদম পরীর মতো লাগছে। আমার প্রিন্সেস তো সবসময় বেস্ট। আই লাভ ইউ ভাইয়া। লাভ ইউ টু মাই প্রিন্সেস। তাহলে আমাকে কেমন লাগছে? পেছন থেকে নাসু কথাটা বলল, তোকে তো পুরো বান্দরের মতো লাগছে। ওকে না দেখে ফাজলামি করে কথাটা বললাম। আমি কথাটা বলার সাথে সাথে ও সবার পেছন থেকে সামনে এসে দাঁড়ালো।
আমি তো ওর দিকে থেকে চোখ ফেরাতে পারছি না। নেভি ব্লুর ব্ল্যাক রঙের একটা শাড়ি পরেছে, চোখে গাঢ় করে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, আর চুলগুলো খোলা। শাড়ির পাশ দিয়ে কোমরটা দেখা যাচ্ছে। এমনিতেই অনেক ফর্সা, তার উপর বুড়ো কালারের, যেন ওর রূপটা একদম উপচে পড়ছে। আমাকে কাহিল করার জন্য ওর এই সাজটাই যথেষ্ট। ওকে এতটা সুন্দর লাগছে যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। মুখটা যেমন কাদো কাদো, চোখ দুটো ছলছলো করছে, মনে হচ্ছে আকাশে মেঘ করেছে আর এখনই বৃষ্টি নামবে। ওকে একদম সত্যিকারের পরীর মতোই লাগছে। না, শুধু পরী না, জান্নাতের হুর পরী লাগছে। এই সাধারণ সাজে ওকে এত অসাধারণ লাগবে আমি ভাবতেই পারিনি। হঠাৎ করেই দৌড়ে এসে কাঁদতে কাঁদতে বাড়ির ভিতরে চলে গেল। উফ ভাইয়া, দিলি তো মেয়েটাকে কাঁদিয়ে। জানিস কত আশা নিয়ে শুধুমাত্র তোর জন্য সেজেছিল মেয়েটা ছিল, আর বলছিল দেখ আপু, আজও আমার দিকে থেকে চোখ সরাতেই পারবে না, আমার সাথে বারবার কথা বলার চেষ্টা করবে, কিন্তু আমি পাত্তাই দিব না। সেদিন রাতে আমার রুমে রেখে গিয়েছিল না, এটা তারই শাস্তি। আর তুই কিন্তু আমি তো জাস্ট মজাই করে বলেছি। কর তো, যা গিয়ে দেখ মেয়েটা কি করছে। তারপর আমিও বাড়ির ভেতরে এলাম। বাড়ির ভেতর সব জায়গায় খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না। ও তো বাড়ির ভেতরে আসলো। আচ্ছা, ছাদে যায়নি তো? না, এত রাতে ছাদে কেন যাবে? আবার যেতেও তো পারে, দেখি গিয়ে একবার কিনা। যেই বাবা সেই গাছ, সোজা ছাদে চলে গেলাম। ছাদের আশেপাশে তাকা দিয়ে দেখলাম ও ছাদের এক কোণায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আমি আস্তে আস্তে হেঁটে ওর সামনে গিয়ে দাঁড়ালাম। ও আমাকে দেখে চলে যেতে চাইলো। তখনই পেছন থেকে ওর হাত ধরে নিজের বুকে টেনে নিলাম। ও আমায় খুব শক্ত করে জড়িয়ে ধরে জোরে জোরে কাঁদছে আর বলছে, আমাকে দেখতে কি সত্যি খুব পচা লাগছে? ওর কথা শুনে এবার আমি জোরে জোরে হেসে দিলাম। আমার হাসি শুনে আমাকে ছেড়ে দিয়ে রাগি লোক নিয়ে আমার দিকে তাকালো। আল্লাহ জানে এই মেয়েটার বুদ্ধি হবে কবে। আমি নাসুর হাত ধরে ওকে বাড়ির পেছন দিকে নিয়ে আসলাম। কি ব্যাপার, তুমি আমাকে এখানে নিয়ে আসলে কেন? কেন আবার? তোকে মেহেন্দি পরাবো তাই। কিন্তু এখানে কেন? ওইখানে এত মানুষের ভিড়, তোকে মেহেন্দি পরাতাম কিভাবে? কিন্তু সবাই তো ওখানে পড়েছে। কিন্তু ওরা তো ডিজাইন দেখে পরাচ্ছে। আর আমি আমার বউয়ের হাতটা নিজের মনের মতো করে সাজাতে চাই, যাতে আমার বউয়ের হাতের ডিজাইন সব থেকে সুন্দর হয়। আর তার জন্য প্রয়োজন একটা সুন্দর নিরিবিলি পরিবেশ। তাই আমরা এখানে আসলাম। আর তাছাড়া সবার সামনে পড়াতে কেমন যেন লাগতো, তাই আর কি। ঠিক আছে, আর মাথা চুলকাতে হবে না, বুঝেছি। এখন বেশি কথা না বলে তাড়াতাড়ি পরিয়ে দাও। দিচ্ছি। আমাদের বাড়ির পেছনটা অনেক সুন্দর। নাসু অনেক শখ করে এখানে বড় করে একটা ফুলের বাগান করেছে। রোজ সকাল সন্ধ্যা ও ফুল গাছের পরিচর্যা করে। আমি ওকে নিয়ে বাগানের সামনে ঘাসের উপর বসলাম। পুরো বাড়িটায় লাইটিং করা, লাইটিংয়ে রঙিন আলো, জ্যোৎস্না রাত আর সাথে বিভিন্ন ফুলের সুবাস, সব মিলিয়ে একটা রোমান্টিক পরিবেশ। কিন্তু আফসোস, পাশের নিজের বউ থাকতেও এমন একটা পরিবেশ কাজে লাগাতে পারছি না, কেননা সে তো এগুলোকে এখন পাপ মনে করে। কি হলো, চুপচাপ বসে থাকবে নাকি পরিয়ে দিবে? নাসু কিছুটা বিরক্তি নিয়ে বলল, দিচ্ছি। ওকে একদম আমার কাছে বসিয়ে ওর এক হাত কাছে টেনে নিয়ে মেহেন্দি পরানো শুরু করলাম। এক হাতে পরানো শেষ হলে যখন অন্য হাতে পরাতে যাবো তখন বলল, শোনো, কি? এই হাতের মাঝের এই নিচের অংশটা ফাঁকা রেখে পরাবা। কেন? ওইটাও একটা ডিজাইন। তুই যেভাবে বলেছিস আমিও তার থেকে সুন্দর করে এঁকে দিচ্ছি। ফাঁকা রাখলে ভালো লাগবে না। উফ, তোমাকে যেটা বলছি সেটা করো তো। আচ্ছা ঠিক আছে, করছি। তারপর ওর অন্য হাতে মেহেন্দি পরাতে শুরু করলাম। হঠাৎ রিধির গলার আওয়াজ পেলাম। কি রে, তোরা দুজন এখানে বসে কি করছিস? কি আর করব, ওর হাতে মেহেন্দি পরিয়ে দিচ্ছি। ও, আমি কি এখানে বসতে পারি? রিধি বলতে বলতে একদম আমার গা ঘষে বসে পড়লো। বসে যখন বলেছিস তাহলে পারমিশন নেওয়া কি আছে? ও, আমার মেবি এখানে আসাটা ঠিক হয়নি। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। ধুর পাগলে, আমি তো জাস্ট ফান করছিলাম। বস এখানে বলেই ওর হাত ধরে আবার বসিয়ে দিলাম। যদিও এখন রিধির এখানে থাকাটা আমার ভালো লাগছে না। এই সময়টা জাস্ট নাসুর সাথে কাটাতে চাইছিলাম, কিন্তু তবুও ওকে কিছু বলতে পারলাম না। ও চুপচাপ আমার পাশে বসে আছে আর আমি নাসুর হাতে মেহেন্দি পরিয়ে দিচ্ছি। রিধি একদম আমার গা ঘেঁষে বসে আছে। এটা যে নাসুর মোটেও ভালো লাগছে না সেটা ওর মুখ দেখে বুঝতে পারছি। এমনিতেই ও সবসময় আমাকে সন্দেহ করে, তার উপর তখন ছাদে রিধিকে নিয়ে ফাজলামি করছি, আর এখন রিধি ভাবে আমার গা ঘেঁষে বসে আছে। নাসুর চোখ মুখ রাগে কেমন লাল হয়ে গেছে। আল্লাহ প্লিজ, ও যেন রাগ না করে, রিধিকে উল্টাপাল্টা কিছু না বলে। রিধি চুপচাপ বসে
মেহেন্দি পরানো দেখছে। অনেকটা সময় পরানো শেষ হলো, ফাইনালি শেষ হলো। আমি যেন হাফ ছেড়ে বাঁচলাম। আপু দেখো তো কেমন হয়েছে। অনেক সুন্দর হয়েছে। আচ্ছা আমি সবাইকে দেখিয়ে আসি। বলে নাসু উঠে দৌড়াতে শুরু করলো। নাসু আস্তে, পড়ে যাবি তো। ও শীত, বলতে না বলতেই পড়ে গেল। আমি তাড়াতাড়ি ওর কাছে গিয়ে দেখলাম ওর 2 হাত উঁচু করে ধরে মাটিতে বসে আছে। কি রে, খুব লেগেছে? হালকা লেগেছে। এই ও দৌড়াতে কে বলেছিল তোকে? কে বলবে আবার, আমি নিজে থেকে দৌড়িয়েছি। চুপ, একদম কথা বলবি না। কোথায় লেগেছে দেখি? এই তুমি আমার পায়ে হাত দেবে নাকি? হ্যাঁ, তো কি হয়েছে? না না না, তুমি আমার পায়ে হাত দেবে না। কিন্তু কেন? তুমি আমার পায়ে হাত দিলে আমার গোনা হবে। কে বলেছে এসব বাজে কথা? এগুলো মোটেও বাজে কথা নয়। বড়দের ছোটদের পায়ে হাত দিতে নেই। বড়দের ছোটদের কোথায় হাত দেওয়া যায় আর কোথায় যায় না সেটা আমি বুঝে নেব। চুপচাপ বসে থাক। কিন্তু তুই কেন ওর পায়ে হাত দিচ্ছিস? ওকে রুমে নিয়ে গিয়ে ডক্টর দেখালেই তো হয়ে যায়। আগে দেখি ওর আঘাতটা কতটা, তারপর ডাক্তার দেখাতে হবে কিনা দেখব। বলেই ওর পাটা নিজের কোলের উপর রাখলাম। পায়ে হাত দিতে ওর চিল্লিয়ে উঠলো। আহা, লাগছে তো। খুব বেশি লাগছে? হুম। একটু সহ্য কর, এখনই ঠিক হয়ে যাবে। আমি ওর পায়ে হাত বুলিয়ে দিতে লাগলাম। নাসু চোখ বন্ধ করে বসে আছে, চোখের পাপড়িগুলো ভেজা। ব্যথায় চোখ মুখ যেন কুঁচকে গেছে। দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরে রেখেছে। কিছু চুল ওর মুখের সামনে এসে পড়ছে। ও সেটা সরানোর চেষ্টা করছে, কিন্তু হাতে মেহেন্দি থাকায় সরাতে পারছে না। আমি আমার মুখটা ওর মুখের সামনে এনে আস্তে করে ফু দিয়ে চুলগুলো সরিয়ে দিলাম। আমি ফু দিতেই ওর ঠোঁটের কোণায় এক চিলতে হাসি ভরে উঠছে। মেঘ, নাসুর মুখে নয় পায়ে ব্যথা পেয়েছে। জানি। ও চুলগুলো সরাতে পারছিল না, তাই হেল্প করেছিলাম। ওর পাটা না মনে হয় মচকে গেছে। একটা কাজ করি, ওকে আগে ভেতরে নিয়ে যাই। সেটাই কর। তুই দাঁড়া, আমি কোনো সার্ভেন্টকে ডেকে আনছি। সার্ভেন্টকে কেন ডাকবি? ওকে ভিতরে নিয়ে যেতে হবে না। তার জন্য সার্ভেন্টের কি দরকার? আমি তো আছি। মানে তুই ওকে কিভাবে নিয়ে যাবি? কিভাবে মানে? কোলে তুলে নিয়ে যাব। হোয়াট? তুই ওকে কোলে তুলে নিয়ে যাবি? আর ইউ শিওর? হ্যাঁ, এতে এত অবাক হওয়ার কি আছে? বলেই নাসুকে কোলে তুলে নিলাম। তারপর ওকে নিয়ে সোজা বাড়ির ভেতরে চলে গেলাম। নাসুকে আমার কোলে দেখে সবাই ছুটে এলো কি হয়েছে সেটা দেখতে। আমি ওকে ড্রয়িং রুমে সোফায় বসিয়ে দিলাম। মেয়ে, কি হয়েছে নাসুর? ওকে তুই এভাবে কোলে তুলে আনলি কেন? নাসু, তুই ঠিক আছিস তো? কি হয়েছে তোর? ভাইয়া বল না কি হয়েছে ওর? তেমন কিছু না, দৌড়াতে গিয়ে পিছলে পড়ে গিয়ে পাটা মুচকে গেছে। এখনই ঠিক হয়ে যাবে। কতবার দৌড়াদৌড়ি করতে মানা করেছি, আমার কথা শুনলে তো। এখন কষ্টটা কে পাচ্ছে শুনি? মা নাসুর মাথায় হাত বোলাতে বোলাতে বলল, উফ, তুমি এখন থামো তো, আগে ডাক্তারকে ডাকি। আমি নিচে বসে নাসুর পাটা আমার হাঁটুর উপর রাখতে রাখতে বললাম, বাবা ডাক্তার ডাকা লাগবে না, সামান্য মচকে গেছে, আর একটা মোড়া দিলেই ঠিক হয়ে যাবে। বলেই ওর পায়ে জোরে একটা মোড়া দিলাম। মোড়া দেওয়ার সাথে সাথেই এমন চিল্লাই দিল মনে হলো পুরো বাড়িটাই কেঁপে উঠলো। হয়ে গেছে। ভেঙে গেছে? না সোনা, ভেঙে গেছে বলিনি, বলেছি হয়ে গেছে। কি হয়ে গেছে? পা ঠিক হয়ে গেছে। আমার কথায় নাসু পাটা একটু নাড়ালো, তারপর আর কি একটু এদিক সেদিক করে নাড়িয়ে উঠে দাঁড়ালো। কি রে, এখন আর ব্যথা করছে? না, এখন আর ব্যথা করছে না। নাসু মা, এবার থেকে সাবধানে চলবি। আর যদি কিছু একটা হয়ে যেত তাহলে? উফ বাবা, তুমি টেনশন না করো তো, আমার কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি এখন। কিন্তু আমার জন্য মাঝখান দিয়ে আপুর মেহেদির অনুষ্ঠানে ব্যাঘাত ঘটলো। চুপ, একদম আজে বাজে কথা বলবি না। মেহেন্দি অনুষ্ঠান থেকে তুই আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোর জন্য আমি এমন 100টা অনুষ্ঠান বাদ দিতে পারি, বুঝলি? বুঝেছি। এখন তোমরা সবাই অনুষ্ঠানের ওখানে যাও তো, এমনিতেই অনেক লেট হয়ে গেছে। কিন্তু তোর এই অবস্থা? মা বললাম তো আমি একদমই ঠিক আছি, তুমি একদমই টেনশন করো না তো, যাও তো। নাসু এক প্রকার জোর করেই সবাইকে বাড়িয়ে দিল। শুধুমাত্র আমি, নাসু আর রিদি ছিলাম। রিদিকেও আমি এটা সেটা বলে পাঠিয়ে দিয়েছি। এখন ড্রয়িং রুমে আমি আর নাসু ছাড়া আর কেউ নেই। আমি নিচ থেকে উঠে নাসুর পাশে বসলাম। দুজনে চুপচাপ বসে আছি। নীরবতা ভেঙে আমি বললাম, এখন এই ড্রামাটা কেন করলি? ওই মেয়েটা অমন করে তোমার গা ঘেঁষে বসছিল কেন? তাই বলে তুই
এমন পড়ে যাওয়ার নাটকটা করবি, যদি পাটা মস্কে না গিয়ে ভেঙে যেত তাহলে? আমি বুঝতে পারিনি পড়ে যাওয়ার নাটক করতে গিয়ে সত্যি সত্যি এত ব্যথা পাবো। আর তখন এটা ছাড়া আমার আর কোনো উপায় আসেনি মাথায়। কিসের উপায়? ওই মেয়েটা তোমার কাছে থেকে সরানোর জন্য। আমি ভাবতে পারছি না তুই শুধুমাত্র হৃদিকে আমার কাছ থেকে সরাবি বলে পড়ে যাওয়ার নাটকটা করলি। পড়ে যাওয়ার নাটকটা হলো ব্যথাটা কিন্তু আমি সত্যি সত্যি পেয়েছি। নাশু, হৃদি আমার খুব ভালো ফ্রেন্ড, তাই ও আমার পাশে বসেছিল। শুধু পাশে বসিনি, তোমার গা ঘেঁষে বসেছিল আর তোমার দিকে কেমন হাঁ করে তাকিয়েছিল। নাশু, তুই যেমনটা ভাবছিস তেমনটা কিছুই না। হৃদি আমার জাস্ট ফ্রেন্ড। একটা কথা জিজ্ঞেস করব। হুম। ও যখন তোমার গা ঘেঁষে বসেছিল তখন কি তোমার খুব ভালো লেগেছিল? আমার দিকে সলো সলো চোখে তাকিয়ে প্রশ্নটা করলো। মানে? মানে কে টাচ করলে তোমার বেশি ভালো লাগে নাকি আমি? নাশু, এটা আবার কেমন প্রশ্ন? যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দাও। নাশু, তুই তোর সাথে হৃদিকে কেন কম্পেয়ার করছিস? তুই আমার বউ, ও আমার ফ্রেন্ড। আমার লাইফে তোদের স্থান আলাদা। কোনো কথা বলছে না, মাথা নিচু করে চুপ করে আছে। নাশু, আমার দিকে তাকা বলেই আমার 2 হাত দিয়ে ওর মুখটা ধরে আমার দিকে ফেরালাম। তুই না বলিস আমি তোর বিয়ে করা ভাই? একটা কথা সবসময় মনে রাখবি, তোর বিয়ে করা ভাই সারা জীবন শুধু তোরই থাকবে, বুঝলি? সত্যি তুমি সারা জীবন আমার বিয়ে করা ভাই হয়ে থাকবে? নাশু কাঁদো কাঁদো স্বরে বলল, সারা জীবন শুধুমাত্র তোর এই বিয়ে করা ভাই হয়ে থাকবে বলেই একটা মুচকি হাসি দিলাম। যদি সারা জীবন আমার ভাই হয়ে থাকো তো বর হবে কার? ওই হৃদির? বলে জোরে জোরে কাঁদতে লাগলো। আল্লাহ, আমি কাকে কি বোঝাচ্ছি? আমি বলি কি আর মেয়েটা বোঝে কি? ইচ্ছা করছে এক গ্লাস পানিতে ডুবে মরে যাই। আমি কোথায় ওকে ওর ভাষায় বোঝাতে চাইলাম যে আমি শুধু ওর, আর ও কি না। মাঝে মাঝে আমি সত্যি বুঝতে পারি না ও কি সত্যি আমার কথাগুলো বোঝে নাকি না বোঝার অভিনয় করে, কি জানি না। আমি সারা জীবন শুধু তোর হয়ে থাকবো। আর প্রেমিক হবে কার? সেটাও তোরই হব যদি তুই চাস। সত্যি তো? 3 সত্যি। প্রমিস? ওকে, প্রমিস। পশ্চিম দিকে ফিরে চোখ ছুঁয়ে বলো। কি? যা বলছি তাই করো। না আসো, এগুলো কি ছেলে মানুষই? পশ্চিম দিকে ফিরে চোখ ছুঁয়ে কেন বলতে হবে? পশ্চিম দিকে ফিরে চোখ ছুঁয়ে যদি মিথ্যা বলো তাহলে তোমার চোখ পচে যাবে। কি? আমি এসবে বিশ্বাস করি না। বিশ্বাস করো না নাকি মিথ্যা বলছো ধরা পড়ে যাওয়ার ভয়তে বলছো না? আল্লাহ গো। আচ্ছা ঠিক আছে, এই আমি পশ্চিম দিকে ফিরে চোখ ছুঁয়ে বলছি আমি সারা জীবন শুধু তোরই বর আর প্রেমিক হয়ে থাকবো। থ্যাংক ইউ। আচ্ছা শোনো না। কি? আমার না খুব ক্ষুধা পেয়েছে। তো খেয়ে নে, মানা করছে কে? দেখতে পাচ্ছ না হাতে মেহেন্দি, খাবো কিভাবে? ও আচ্ছা ঠিক আছে, আমি মাকে পাঠিয়ে দিচ্ছি। মাকে কেন? তোকে খাইয়ে দিবে। মা তো অনেক ব্যস্ত, মা আমায় এখন খাইয়ে দিতে পারবে না। সেনার হাতেও তো মেহেন্দি। ঠিক আছে, আমি অন্য কাউকে পাঠিয়ে দিচ্ছি। আমি বাইরে কারোর হাতে খাবো না। তাহলে একটা কাজ কর, মেহেদি শুকিয়ে গেলে তারপর খেয়ে নিস। কিন্তু আমার তো এখন ক্ষুধা পেয়েছে, আর অনেক বেশি পেয়েছে। তুই তো বাইরের কারো হাতে খাবি না, তাহলে তোর জন্য আমি কি করব বল? তোমার হাতে তো আর মেহেন্দি দেওয়া নেই, খালি আছে। বুঝলাম। কি বুঝলে? আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো। কিছু না, তুই এখানে বস, আমি খাবার নিয়ে আসছি। ঠিক আছে। আমি ওখান থেকে সোজা খাবারের জায়গায় চলে গেলাম। ড্রামা কুইন আমার হাত থেকে খাবার খাবে বলেই কত ড্রামাই না করলো, পাগলি একটা। মেঘ, তুই এখানে? আর আমি তোকে কোথায় না কোথায় খুঁজে বেড়াচ্ছি। আমি তো বাড়ির ভেতরেই ছিলাম, তুই কোথায় খুঁজেছিস? ও, আমি তো বাইরে খুঁজছিলাম। যাই হোক, এখন চল আমার সাথে। কোথায়? আগে চল, তারপর দেখতে পারবি। অর্থে একটু পরে যাই, আমার একটা কাজ আছে। কি কাজ? নাসুর খিদে পেয়েছে, ওকে খাইয়ে দিয়ে তারপর আসছি। ওকে পরে খাওয়াস, আগে তুই আমার সাথে চল। কিন্তু? কোনো কিন্তু নয়, তুই চল। বলে আমার হাত ধরে টানতে টানতে ছাদে নিয়ে গেল। ছাদে গিয়ে তো আমি অবাক, পুরো ছাদটা বেলুন আর ফুল দিয়ে সাজানো। সবগুলো বেলুনে আই লাভ ইউ লেখা, অনেক সুন্দর লাগছে। কিন্তু ইভেন্ট ম্যানেজারকে তো ছাদ সাজাতে মানা করেছিলাম, অনুষ্ঠান নিচে হবে তাই কি। তাহলে হঠাৎ সামনে তাকাতেই দেখতে পেলাম হৃদি হাঁটু গেড়ে আমার সামনে বসে আছে। ও এইভাবে কেন বসে আছে আমি তো কিছুই বুঝতে পারতেছি না। কি করতে চলেছে হৃদি?
ওর মনে কি চলছে। মেঘ, রিধি, তুই এইভাবে নিচে বসে আছিস কেন? চুপ। আজ আমি বলবো আর তুই শুনবি। মানে? মেঘ, আই লাভ ইউ। কখন, কোথায়, কিভাবে তোকে ভালোবেসে ফেলেছি আমি জানি না। তোর সাথে থাকতে থাকতে কখন যে তুই আমার মনে এতটা কাছে চলে এসেছিস আমি বুঝতেই পারিনি। মেঘ, আমি তোকে ভালোবাসি, খুব ভালোবাসি। প্লিজ আমায় ফিরিয়ে দিস না। রিধি এসব কি বলছে আমি কিছুই বুঝতে পারতেছি না। আমি তো কখনই ওকে আমার ফ্রেন্ড ছাড়া অন্য কিছুই ভাবিনি। তাছাড়া নাসু আমার ওয়াইফ, আমি ওকে ভালোবাসি না। রিধিকে সব সত্যি জানাতে হবে, ওকে বলতে হবে আমি বিবাহিতা আর আমি নাসুকে ভালোবাসি। ওদের সবাইকে আমার আগেই এই ব্যাপারটা বলে দেওয়া উচিত ছিল। যদি আগে বলে দিতাম তাহলে আজ এই দিনটা দেখতে হতো না। ভেবেছিলাম ওদের আমার আর নাসুর বিয়েটা কথাটা বলে চমকে দেবো, কিন্তু তার আগে ওরাই আমাকে খুব বাজেভাবে চমকে দিল। না, আমায় এখনই সবটা বলে দিতে হবে। হঠাৎ কারোর স্পর্শে বাস্তবে ফিরে এলাম। রিধি আমার আঙুলে একটা আংটি পরিয়ে দিয়ে আমায় জড়িয়ে ধরে গালে কিস করলো। ঘটনা এত দ্রুত ঘটে গেল আমি বাধা দেওয়ার সময়টুকুও পেলাম না। আমি রিধিকে সরাতে যাব তখনই দরজার দিকে চোখ গেল। নাসু এখানে? ও কি রিধি বলা কথাগুলো শুনেছে? ওর চোখ কেমন ছলছল করছে। তার মানে ও রিধির কথাগুলো শুনে আমায় ভুল বুঝেছে। না না, আমার নাসুর ভুল ভাঙাতেই হবে। এমনিতেই মেয়েটা বড্ড বেশি অভিমানী, তার উপর আমাকে সবসময় সন্দেহ করে। ওর চোখে চোখ পড়তেই ও আমার দিকে এগিয়ে এলো। ওর চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে আজ ভয়ঙ্কর কিছু হতে চলেছে। ও একদম আমাদের সামনে এসে দাঁড়িয়ে আছে। নাসু, তুই এখানে? বলার সাথে সাথেই রিধি আমাকে ছেড়ে দিল। এত সময় পর আমারও হুঁশ ফিরে এলো যে রিধি আমায় জড়িয়ে ধরেছিল। নাসুকে দেখে ভয়ে ভুলে গিয়েছিলাম যে রিধি আমাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। কেন, ডিস্টার্ব করলাম নাকি? নাসু খুবই শান্ত গলায় বলল, নাসু তুই যা ভাবছিস। এই জন্যই বুঝি তুমি আমার কাছে আসো না? মানে? আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম। মানে আমি তোমায় এইভাবে ভালোবাসি না, বলি না, এইভাবে আদর করি না, তাই তুমি আমার কাছে আসো না, তাই না? নাসু তুই এসব কি বলছিস? ঠিকই বলছি, আমি একদম ঠিক বলছি। আজ আমি বুঝতে পারছি তুমি কেন আমাদের বিয়ের কথাটা গোপন রাখতে চেয়েছিলে, কেন বলেছিলে গোপন রাখতে। ওর জন্য না, ওকে ভালোবাসো তাই। নাসু তুই কিন্তু আমায় ভুল বুঝছিস, আমার কথাটা। চুপ, একটা কথা বলবা না তুমি। আজ আমি বলবো আর তুমি শুনবে। আমার কথার মাঝে একটাও কথা বলবা না। আমার জামার কলার ধরে বলতে লাগলো, কি ভেবেছো তুমি? তুমি এখানে দাঁড়িয়ে ওই রাস্তার মেয়েটার সাথে নষ্টামি করবে আর আমি চুপচাপ সেটা দেখব, কিচ্ছু বলবো না? নাসু কার সম্পর্কে কি বলছিস তুই? ও আমার বেস্ট ফ্রেন্ড, তুই ওকে নিয়ে এমন বাজে কথা বলতে পারিস না। ধমক দিয়ে তুমি আমার মুখ বন্ধ করতে পারবা না, বুঝলে? আর ওর কথা বলাতে খুব গায়ে লেগেছে, তাই না? এমন কি দিয়েছে ও তোমায় যে ওর সম্পর্কে কিছু বললেই এমন তেলে বেগুনে জ্বলে উঠছো? ও কথাটা খুব বাজেভাবে ইঙ্গিতে বলেছে। আমি আজ নাসুকে একটুও চিনতে পারছি না। এর আগে ও আমায় নানা রকমভাবে অপমান করেছে, এমন বাজে কথাও বলেছে, কিন্তু সেটা অভিমান বা রাগ থেকে। কিন্তু আজও যেগুলো বলেছে সেটা ঘৃণা থেকে। ওর চোখে আজ আমি ঘৃণা দেখতে পাচ্ছি আমার জন্য। নাসু তুই কিন্তু এবার বাড়াবাড়ি করছিস। আমি বাড়াবাড়ি করছি? আর একটু আগে তুমি যেটা করেছিলে সেটা কি ছিল? তোমার মন মানসিকতা এতটা নোংরা আমি জাস্ট কল্পনাও করতে পারছি না। আচ্ছা, তোমাদের সম্পর্কটা কতটা গভীর? শুধু কি কিস পর্যন্ত, নাকি আরও গভীরে গেছে? দেখ, আমিও না কী সব আবল তাবল প্রশ্ন করছি। আসলেই আমি একটা পাগলি, কোনো বুদ্ধি নেই আমার। খোলা ছাদের নিচে যদি এমন নোংরামি করতে পারো, তাহলে বন্ধ ঘরের মধ্যে কি না কি করো কে জানে। সারাদিন তো একাই থাকো। নাসু এবার কিন্তু আমার ধৈর্যের সীমা পেরিয়ে যাচ্ছে। তুই এমন সামান্য একটা বিষয়কে এত বড় করে কেন দেখছিস? আমি তো সেটাই বুঝতে পারতেছি না। সামান্য ব্যাপার? তোমার কাছে এটা সামান্য ব্যাপার মনে হচ্ছে? আচ্ছা, আজ যদি তোমার চোখের সামনে কোনো ছেলে আমার হাতে রিং পরিয়ে আমায় জড়িয়ে ধরে কিস করে বলে সে আমায় ভালোবাসে, আর আমি যদি চুপচাপ দাঁড়িয়ে সেটা অনুভব করি, তখন তুমি কি করবে? নাসু প্লিজ, তুই এইসব বাজে কথা বন্ধ কর। আমি কিন্তু আর নিতে পারছি না।
কোনো কিছু না জেনে না বুঝে কারো সম্পর্কে এমন বাজে কথা বলা উচিত না। না, করব না, আমি চুপ। আমার যা মন চায় তাই বলবো আমি। তারপর আবার আমার জামার কলার ধরে খুব শান্ত গলায় বলল, আচ্ছা, ওর মধ্যে এমন কি আছে যা আমার মধ্যে নেই? আমি কি দেখতে খুব খারাপ? আমি ওর মতো স্মার্ট নই? সেজন্য তুমি আমায় ভালোবাসো না? নাকি তুমি ভাবো আমি অনেক ছোট, তোমাকে ওর মতো করে বিছানায় সুখ দিতে পারবো না, তাই আমায় ছেড়ে ওর কাছে চলে যাচ্ছ?